করছি। গুড ইভিনিং। সব ঠিক আছে? ঠিকই আছে। সে পিয়াজি ভাজা সিস্টার কোথায়? পিয়াজি ভাজা দেখেছিলাম। কোন এক সিস্টারকে দেখলাম, বললো যে পিয়াজি ভেজে আনি। উনি দিবা গো। শুভ সন্ধ্যা দাদা, শুভ সন্ধ্যা। খুব ভালো অডিয়েন্স, পাওয়া যায় না। অনেক গ্রুপে করেছি, এত ভালো অডিয়েন্স পাওয়া যায় না, খুব মুশকিল। সবাইকে খেয়ালি মনে সবাইকে স্বাগত। আমি সব্য মুখার্জি, আপনাদের সাথে লাইভে। আসলে মৌকে আমি বলেছিলাম যে নতুন কাহিনী তো সেরমভাবে কিছু আসেনি, যেগুলো আসেনি সেগুলো আমার মানে এখনো রিড করা হয়নি, মানে পুরো পড়া হয়নি। তো ওগুলো তো না পড়ে বলা যায় না। তো অনেক কাহিনী আছে, আমি তো ওইখানে শেয়ার করিনি। তো যতটা অনেকে হয়তো শুনেছেন এই কাহিনীগুলো আগে, মানে যারা সত্যি ভূতের গল্পে আছেন অনেকে শুনেছেন, কিন্তু এই গ্রুপে নতুন তো অনেকে আছেন যারা এই কাহিনীগুলোকে শোনেননি। তো ভূত বলে তো মানে আমার অভিধানে সত্যি কথা বলি, ভূত বলে কোনো জিনিস নেই, বেকার জিনিস। অনেকে দেখবেন এই প্যারানর্মাল অ্যাক্টিভিটি, এই ভিডিও তুলে খুঁজে বেড়ায়, কী খোঁজে আমি জানি না। অ্যাকচুয়ালি কী খোঁজে আমি জানি না, কোনোদিন কিছু দেখিয়ে নি। ভিডিওতে কী দেখা যায় তাও জানি না, সেটাও কোনোদিন দেখিনি, বা দেখতে পাইনি, বা দেখাতে পারেনি। কি আছে, কি ভিডিওতে, কোথায় কোন শ্মশানে, কোথায় প্যারানর্মাল অ্যাক্টিভিটি, কোথায় কি 140 থাকলে মিটারে সেটাখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি আছে, মানে সেটা দেখান কি আছে। আসলে যেটা ঘটে সেটা হচ্ছে অপ্রাকৃত, অনৈসর্গিক এবং অপার্থিব কিছু ঘটনা ঘটে, যেটাকে আমরা ওই বাংলা বর্ণমালার দুটো অক্ষর ভয় দিগ্গুত বলি। কিছু কিছু অবাঞ্ছিত ঘটনা, যার সাথে পার্থিব জগতের কোনো যোগ নেই, যেটা বুদ্ধিতে ব্যাখ্যা করা যায় না যে এটা কি হলো। আর এই সমস্ত ঘটনাগুলো যখন ঘটে, তখন যার সাথে ঘটে সেই মুহূর্তে কখনো তিনি অবাক হয়ে যান, আবার কখনো কেউ জিনিসটা বুঝতেই পারেন না যে তার সাথে কি হলো, পরে যেয়ে বুঝতে পারেন। এবং কিছু কিছু ক্ষেত্রে হয় যে অনেকে এই অপার্থিব বা এই অনৈসর্গিক বা অপ্রাকৃতিক সব জিনিস দেখলে পরে অনেকের শরীর খারাপ হয়ে যায়, অসুস্থ বোধ করে। আবার অনেকে দেখবেন মানে ডাইজেস্ট করে নেয়, মানে তার কিছু হয় না। অনেকে দেখবেন জ্বর এসে যায়, গা গোলায়, খেতে ইচ্ছে করে না, অসুস্থ হয়, এইরকম। আমি সেদিনকে ওই বনানীর গল্পটা যখন পড়েছিলাম, যখন গল্প না সত্যি ঘটনা, যে দেখুন ওই বাচ্চা হাফ প্যান্ট পরা ছেলেটাকে সবাই দেখল, বনানীদির হাজব্যান্ডও দেখেছিল, বনানীদির ছেলে দেখেছিল, তাদের কিছু হয়নি। কিন্তু বনানীদি যখন একবার দেখেছে, তারপর থেকে উনি অসুস্থ হচ্ছিলেন। তো আমার একজন অ্যাস্ট্রোলজার ফ্রেন্ড আছেন, আমি তার সাথে কথা বলেছিলাম এই ব্যাপারটা নিয়ে। তো এই জিনিসগুলো কেন হয়, যে হালকা রাশি হালকা হলে কি এগুলো বেশি ইয়ে হয়? তো বললো না দাদা, আমি দায়িত্ব নিয়ে বলছি যে রাশি, যে রাশির যে জাতক জাতিকা আছে তার গ্রহবল কতটা, অর্থাৎ তার রাশিতে যে গ্রহ তখন আছে তার পাওয়ার কতটা, তারপরে কিন্তু এটা এফেক্ট করে বা নির্ভর করে। তো ঠিক আছে, একটা অ্যাস্ট্রোলজার, আমার তো কথাটা মানতেই হবে, কারণ আমি তো অ্যাস্ট্রোলজার নই। তো যেমন আমরা ডাক্তার নই, তা ডাক্তার যেটা বলবে সেটা তো শুনতে হবে। তো উনি এইটা ব্যাখ্যাটা দিয়েছিলেন। আচার্য দেবলীনা শাস্ত্রী, সেনকোতে বসেন, স্বস্তিকা, মধ্যমগ্রাম, বারাসাত, উলুবেড়িয়া অনেক চেম্বার আছে। উনি আমাকে বলেছিলেন, আমার ফ্রেন্ড। তো কিছু ঘটনা এমন চকিতে ঘটে যায়,
সেইগুলোকে আমরা এই ভৌতিক আখ্যা দিয়ে থাকি। এখন দেখুন, অনেকে এসে এই লাইভ টাইপ করে কোথার থেকে ইউএসএ হ্যানা তেনা, একটু আগে দেখছিলাম। কেননা আলটিমেটলি কোনো এগুলো বেকার জিনিস। আমি কোনো ফিকশনাল ঘোষ স্টোরি বলি না, গল্প মানে ভূতের গল্প, ওগুলো ভূতের গল্প হয়, ভূতের গল্প না। সরাসরি কেউ প্রত্যক্ষ করেছেন বা কেউ দেখেছেন বা কারোর জীবনে ঘটে গেছে, ঠিক এই ধরনের ঘটনাগুলো আমি কিন্তু আপনাদের বলি। এবং এটা বোধ হয় আমার 42 কি 43তম এপিসোড লাইভ, যে এতগুলো লাইভে আমি যতগুলো ঘটনা বলেছি সবকটাই কারুর না কারুর সাথে ঘটে গেছে। এবং তারা কেউ সত্যি ভূতের গল্পের সদস্য, কেউ অন্য গ্রুপের সদস্য, আবার কেউ আমি চিনি না, তিনি সেন্ড করেছেন, পরবর্তীকালে আমার ফ্রেন্ড হয়ে গেছেন। তো এইরকম ঘটনা এগুলো হয়। তো আপনাদের কি আমি কেউ আমাকে বলতে পারেন যে আপনাদের কেদারনাথের পরে কোনো ঘটনা আমি শুনিয়েছিলাম? কেউ একটু কমেন্ট করে বলুন তো, যে কেদারনাথের ঘটনা কেউ শুনেছিলেন? প্লানচেট? না না, প্লানচেট ফালতু, ওসব বেকার জিনিস। ওগুলো প্লানচেট নিয়ে ওই সমস্ত করতে যাওয়া মানে ঠিক যদি না জানা যায়, প্রসেস যদি না জানা যায়, যারা করেন তারা জানেন এগুলো। এবং যারা না জেনে এই সমস্ত করতে গেলে কিন্তু খুব বিপদ আছে, খুব বিপদ। মানে আমি ছোটোবেলায় দেখেছিলাম আমার সামনে করতে, আমি দেখেওছিলাম বাটিটা কিভাবে ঘোরে, ওই অ্যালফাবেটের মধ্যে বাটিটা ঘোরে। যে তোমার কি খুব কষ্ট হচ্ছে, ওই বাটিটা ঘুরে ঘুরে লিখছে YES। তুমি এখন কোথায় আছো? তো লিখছে যে ফার অ্যাওয়ে, মানে অনেক দূরে আছি। তোমার কি আসতে কষ্ট হয়েছে? ইয়েস। তোমার কি এখানে থাকতে কষ্ট হচ্ছে? আবার ইয়েস। এবার যখন তাকে চলে যেতে বলা হলো, তখন কনফার্ম হওয়ার জন্য বলা হলো যে তুমি ইংলিশের যে ও লেটারটা আছে, ওই ও লেটারটা নিয়ে তুমি চলে যাও। দেখলাম বাটিটা আস্তে আস্তে ওই ও লেটারটাকে সরিয়ে দিল, ঠেলে সরিয়ে জানলার দিকে চলে গিয়ে থেমে গেল। ঠিক আছে, এটা আমার দেখা। তারপরে বাটিটাকে তোলা হলো। তো এইগুলো প্রসেস জানা চাই। এটা একজন স্কুলের শিক্ষিকা, তিনি মানে হোম সায়েন্সের টিচার ছিলেন উনি, আমি পিসি বলতাম, আমি দেখেছিলাম। সেটা অনেক দিন আগের কথা। কোনো একজন রেল অ্যাক্সিডেন্টে মারা গেছিলেন এক মহিলা, তার ইয়েটাকে নিয়ে এসেছিলেন উনি। ঠিক আছে। তো কেদারনাথের ঘটনা কাউকে বলিনি না। সত্যি কি আত্মা আসে? হ্যাঁ আছে, অবশ্যই, একদম 100%। তাহলে দেখুন না এই সমস্ত ঘটনাগুলো কি করে এগুলো ঘটে যায়। শরীরের মধ্যে একটা আমাদের যে এই যে হিউম্যান বডিটা তো রক্ত, মাংস, মিউকাস, অ্যামিবা, এইগুলো দিয়ে এর মধ্যে তো কোনো একটা জিনিস বাস করে। তা যেটা আমাদের শরীর থেকে নির্গত হয়ে যায় আফটার ডেথ, তাহলে সেটা কি? আপনারা তো অনেক সময় বলেন যে, বা মা ঠাকুমার মুখে শুনেছেন, দেখ ও মুখটা হা করে আছে, তার মানে ওর প্রাণটা মুখ দিয়ে বেরিয়েছে। ঠিক এই ধরনের কথাবার্তা আপনারা শুনেছেন কিনা বলুন? শুনেছেন যে ওর মুখ দিয়ে ওর প্রাণটা বেরিয়ে গেছে। তাহলে প্রাণটা কি? তাহলে কি এটা কোনো বায়বীয় পদার্থ, যেটা আত্মা, যেটা অবিনশ্বর, যার কোনো মৃত্যু হয় না? তাহলে এইটা কি, এই বায়বীয় পদার্থটা কি আমাদের এই শরীরের মধ্যে ভর করে এরকম থাকে, যে প্রাণটা যেটা, আর তার চালিকা শক্তি হচ্ছে মাথা? তাহলে এটা কি তাই? দেখুন, সায়েন্স একরকম বলবে যে জৈবিক কারণে মানুষের জন্ম হয়, আবার ন্যাচারাল ইয়েতে যেমন অন্যান্য প্রাণীরা মারা যায়, মানুষও মারা যায়, আফটার ডেথ আর কিছু হয় না। তাহলে এই ঘটনাগুলো কিভাবে ঘটে? আচ্ছা চলুন, আমি প্রথমে কেদারনাথের একটা কাহিনী দিয়ে আমি শুরু করে দিচ্ছি। ঠিক আছে। এই কেদারনাথের ঘটনাটা একজন সিস্টার আমাকে জানতে চেয়েছিলেন যে কেদারনাথে যে জওয়ানের যে ঘটনাটা আছে, না কেদারনাথে জওয়ানের কোনো ঘটনা নেই। জওয়ানের যে ঘটনাটা আছে সেটা নাথুলা পাস, সিকিমে। যেমন ছাঙ্গু হয়ে আপনারা যখন নাথুলা পাসে যাচ্ছেন, ওখানে বাবা মন্দির আছে। ঠিক আছে, বাবা মন্দির মানে ওই জওয়ানের নামে, ওখানে পুজো দেওয়া হয়। ঠিক আছে, ওই জওয়ানকে অনেকেই দেখেছেন রাত্রিবেলায় উনি ওই বর্ডারে উনি পাহারা দিতে, এবং অনেকভাবে তিনি বাঁচিয়েছেন। তো ওটা বাবা মন্দির, ওইখানে ওইটা জওয়ানের ঘটনাটা ওইটা। কিন্তু কেদারনাথের ঘটনাটা অন্য জিনিস। কেদারনাথের ঘটনাটা ওটা একটা
লিঙ্ক থেকে আমি পেয়েছিলাম ওই লিঙ্কটার পুরো হিন্দি ভার্সানের পরে লিঙ্কটা আমি বাংলায় বলে দিচ্ছি। हिंदी वर्षने वो लिंकटाते प्रथमे बला आछे जे ये चंडीगढ़ के रहने वाला विश्वास गुप्ता परिवार की कहानी है। इस कहानी जब आप सुनिएगा तो आपको पैर से नीचे से जमीन खिसक जाएगा, आपको एक एक रोम खड़ा हो जाएगा और आप शिव जी का नाम लेते रहेंगे। शिव जी माने शिव। ताहले এই ঘটনা আপনি যখন শুনবেন তখন আপনার পায়ের তলা থেকে জমি সরে যাবে, আপনার গায়ের রোম খাড়া দিয়ে উঠবে আর আপনি ঘন ঘন শিবজির নাম করবেন। এরপরে কাহিনীটা শুরু হয়। আমি বিশ্ববাস গুপ্তা, আমি চণ্ডীগড় থেকে বিলং করি। আমার বাবা একজন রিটায়ার্ড ব্যাংক কর্মচারী, আমার মা একজন রিটায়ার্ড স্কুল টিচার। আমাদের বাড়িতে সবসময় একটা ধর্মীয় মহল আমার বাবা মা বানিয়ে রাখতেন। মানে আমার বাবা মা অত্যন্ত ভক্তিপ্রাণ ছিলেন। চণ্ডীগড়ে আমাদের বাড়ির কিছুটা দূরে একটা শিব মন্দির ছিল। ওই শিব মন্দিরে সকাল বিকেল পুজো অর্চনা হতো শিবজির। আমার মা আর বাবা দুজনেই শিবজির খুব ভক্ত ছিলেন। ওই মন্দিরে অনেক সদস্যা ছিলেন, যার মধ্যে আমার বাবা মাও ছিলেন। আমার বাবা মা আমাকে ভালো স্কুলে পড়িয়েছেন, ভালো শিক্ষা দিয়েছেন, লেখাপড়া করিয়েছেন, ফলে আমার সরকারি চাকরি লেগে যায়। আমি এখন হিমাচলের সিমলাতে কর্মরত। হ্যাঁ, এটাই আমার কর্মস্থল, এটাই আমার অফিস। একদিন আমি অফিসে বসে আছি, সেদিন কাজের চাপটাও একটু বেশি ছিল। হঠাৎ মার একটা ফোন আসে। फोने माँ আমাকে বলেন, बेटा शिव जी का बुलाया आया है, देखने का बहुत मन करता है, बेटा तुम हमको केदारनाथ दर्शन में ले चलो। মানে শিবজির ডাক এসছে, আমার শিবজিকে দেখতে খুব ইচ্ছে করছে, তুমি আমাকে কেদারনাথে আমাকে আর তোমার বাবাকে নিয়ে চলো কেদারনাথ দর্শনে। তো আমি দেখলাম যে আগামী এক মাস কেন, আগামী 3-4 মাসের আগে আমি তো অফিস থেকে ছুটি পাবো না। আর সেদিন অফিসে কাজের চাপও ছিল, মাকে আর ফোন করতে পারিনি। পরে মাকে ফোন করে বলি যে মা, তুমি এমনি শারীরিকভাবে দুর্বল, বাবার শ্বাসকষ্টের প্রবলেম আছে, তো একটু অপেক্ষা করো। আমি তো 3-4 মাসের আগে ছুটি পাবো না, আর আমি যদি না থাকি তাহলে ওই চড়াই উতরাই পথ তোমাদের দেখভাল করবে কে তোমাদের নিয়ে যাবে, একটু অপেক্ষা করো। কিন্তু ফোনের উল্টো প্রান্ত থেকে মা বলতে থাকেন যে बेटा तुम्हारा फुर्सत मिले या ना मिले मुझे परवाह नहीं, यह मंदिर का कोई मेंबर केदारनाथ जी के दर्शन में जा रहा है, हम और तुम्हारे बाबू उसी के साथ जा रहे हैं। এই কথাটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি বললাম, এটা কি করে সম্ভব? আমার ওই বৃদ্ধ বাবা মা তো এমনিতেই খুব দুর্বল, একটুতেই হাঁপিয়ে যান, বাবার একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে। সারা রাত চিন্তা করতে লাগলাম যে এই বৃদ্ধ বিদ্যাধী মানুষ ওই মন্দিরের ওই কয়েকজন মেম্বারের সাথে তারা কেদারনাথ দর্শনে যাচ্ছেন, তারা কি আমার মা বাবাকে দেখভাল করে কেদারনাথ দর্শন করাতে পারবেন? তারা কি আমার মায়ের দেখভাল করতে পারবেন? জানি না, সরি। তো তারা কি আমার মা বাবাকে দেখভাল করতে পারবেন? এইসব ভেবে আমার সারা রাত ঘুম আসছিল না। নির্দিষ্ট দিনে আমার বাবা আর মা মন্দিরের ওই দলটার সাথে তারা কেদারনাথ দর্শনে রওনা হয়ে যান। গাড়িতে মার একটু কষ্ট হয়েছিল, কিন্তু মা শিবজির নাম নিতে নিতে সোনপ্রয়াগ হয়ে গৌরীকুণ্ডে পৌঁছে যান। এবার গৌরীকুণ্ডে পৌঁছে এবার তো হাঁটা পথ, ওই বৃদ্ধবিদ্যার পক্ষে ঘোড়ায় চড়া সম্ভব ছিল না। মন্দিরের ওই দলটা ওরা পায়ে হেঁটেই উপরে উঠছিল। অগত্যা আমার বৃদ্ধ বাবা আর মা দুজনেই হাতে ছড়ি নিয়ে তাদের পথ অনুসরণ করেন, অর্থাৎ হাঁটতে হাঁটতে উপরের দিকে ওঠেন। কিছুটা যাবার পর ওই মন্দিরের ওই সদস্যের এই দলটা
তারা অনেকটা এগিয়ে যায়, আমার বাবা আর মা অনেক পিছনে পড়ে যান। আরও 1-2 কিলোমিটার যাওয়ার পর আমার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং রাস্তার পাশে একটা গোল পাথরের উপরে মা বসে পড়েন, মা আর পাচ্ছেন না। মা তখন চিন্তা করছেন যে এইখানেই আমার দেহাবসান হয়ে যাবে, আমি আর বাঁচব না, এতই শরীর খারাপ লাগতে লাগে। বাবা বৃদ্ধ মানুষ, হাতে ছড়ি নিয়ে এদিক ওদিক তাকাতে থাকেন, কি করবেন বুঝতে পারেন না। তীর্থযাত্রীরা কেউ উপরে যাচ্ছে, কেউ আবার পুজো দিয়ে নিচে নেমে আসছে, কার কাছে সাহায্য চাইবেন। হঠাৎই এক সুদর্শন যুবক সেখানে হাজির হয়। ওই যুবক আমার মাকে এসে বলে, মা জি आपको कुछ नहीं होगा, अब उठो चलो, ऊपर में केदारनाथ जी आपको दर्शन देने के लिए इंतजार में है, कुछ नहीं होगा, उठो चलो। এই বলে ওই ছেলেটি আমার মায়ের হাত ধরে টেনে তোলে। খুব আশ্চর্যের ব্যাপার, ওই ছেলেটি আমার মাকে স্পর্শ করা মাত্র, হাত ধরে টেনে তোলা মাত্রই আমার মা সুস্থ বোধ করতে থাকেন। ওই ছেলেটি বলতে থাকে, अंकल आंटी चिंता मत कीजिए, हम हैं आपके साथ, हम केदारनाथ जी को दर्शन कराएंगे आपको, जरूर चलिए हमारा साथ। আমার বাবা খুব খুশি হন। আমার বাবা ছেলেটিকে জিজ্ঞাসা করেন, বেটে तुम्हारा नाम क्या है? ছেলেটা তখন বলে, अंकल मेरा नाम अंकित है, मैं मुंबई में रहने वाला हूँ और यहाँ केदारनाथ दर्शन के लिए आया हूँ। ওই অঙ্কিত সারাটা রাস্তা আমার মা আর বাবার দেখভাল করতে করতে উপরেও নিয়ে যেতে থাকে। মাঝখানে বাবার একটু শ্বাসকষ্টের প্রবলেম হয়েছিল, কিন্তু অঙ্কিত খুব সুচতুরভাবে সেটা সামলে নেয় এবং সামলে নিয়ে সারাটা রাস্তার সেবা করতে করতে আমার মা বাবাকে তারা কেদারনাথ মন্দিরের দরজায় পৌঁছে দেয়। মন্দিরের দরজায় পৌঁছে ওখানে তিনজনেই কেদারনাথজিকে দর্শন করে, কেদারনাথজি পুজো দেয়। এইবার নিচে নেমে আসার পালা। অঙ্কিত বলতে থাকে, अंकल आंटी आप सोचिए मत, हम आपके साथ हैं, हम गौरी कुंड तक आपको छोड़ देंगे। এই বলে অঙ্কিত বাবা আর মায়ের হাত ধরে নিচে নামতে থাকে, অর্থাৎ গৌরীকুণ্ডের দিকে। অর্ধেকটা রাস্তা আসার পর, হাফ রাস্তা চলে এসছে, হঠাৎ অঙ্কিত বলে, अंकल आंटी अगला महीना मेरे बहन की शादी है, आप लोग आइएगा तो मैं बहुत खुश होंगे। এই বলে অঙ্কিত পকেট থেকে তার কলম আর একটা কাগজে চিরকুটে তার ঠিকানা আর ফোন নাম্বারটা লিখে দেয়, যেটা আমার মা হাত ব্যাগের মধ্যে যত্ন করে রেখে দিয়েছিলেন। এরপর অঙ্কিত ধীরে ধীরে আমার বাবা আর মাকে নিয়ে আস্তে আস্তে নিচে নেমে আসে এবং গৌরীকুণ্ড পর্যন্ত এসে পৌঁছে দেয়। কিন্তু গৌরীকুণ্ড অবধি এসে হঠাৎই অঙ্কিত কোথায় গায়েব হয়ে যায়। আমার মা আর বাবা অঙ্কিতকে খুঁজে পান না। ওই এক বৃদ্ধবিদ্যার পক্ষে অত লোক সমাগমের মধ্যে অঙ্কিতকে খুঁজে বেড়ানো তাদের পক্ষে সম্ভব ছিল না। কিন্তু অঙ্কিতকে তারা দেখেননি। তারা চণ্ডীগড়ের পথে রওনা হয়ে যান এবং সুস্থ দেহে তারা বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে আমাকে টেলিফোনে সব জানান, বলেন যে বেটা তুমি তো আমাকে নিয়ে যেতে পারলে না, কিন্তু জানো আমি তো বাঁচতাম না, রাস্তায় আমার মৃত্যু অবধারিত ছিল, এত শরীর খারাপ, কিন্তু অঙ্কিতই আমাকে বাঁচিয়েছে। সে যেভাবে আমাকে আর তোমার বাবাকে কেদারনাথজির দর্শন করিয়েছে, এক কথায় অতুলনীয়, আমি কোনোদিন ভুলবো না। সেও আমার ছেলের মতো হয়ে গেছে, আমার পরিবারের মতো হয়ে গেছে। বেটা তোমাকে একটা কথা বলি, অঙ্কিত বলেছে সামনের মাসে ওর বোনের বিয়ে, তোমাকে আমি ফোন নাম্বার আর ঠিকানা পাঠালাম, তুমি ফোনে যোগাযোগ করে জেনে নাও যে বিয়ের ডেটটা কবে, আর পারলে একবার ঘুরে এসো, আর যদি না পারো তাহলে অন্তত একটা গ্রিটিংস আর গিফট অন্তত পাঠিয়ে দিও, উপহার। এই কথাটা শোনার পর আমি চিন্তা করতে লাগলাম যে তাই তো, আমি হলেও তো এত সুন্দরভাবে আমার মা বাবাকে এই কেদারনাথজিকে দর্শন করাতে পারতাম কিনা সন্দেহ। অঙ্কিতের জন্যই আমার মা জীবন ফিরে পেয়েছে, তা নাহলে বোধহয় মা বোধহয় ওখানেই দেহ রাখতেন। তো আমি
ওই ফোন নাম্বারে ডায়াল করি। যখন ফোন নাম্বারে ডায়াল করি, উল্টো দিক থেকে যিনি ফোনটি ধরেন, আমি গলাটা শুনে বুঝতে পারি উনি অঙ্কিতের বাবা। পরিচয় দেওয়ার পরে আমি বলি, আঙ্কেল, যেভাবে অঙ্কিত আমার মাকে আর বাবাকে কেদারনাথ দর্শন করিয়েছে তার তো কোনো তুলনা হয় না। আমি অফিসের ছুটি পাইনি, আমি খুব চিন্তায় ছিলাম। অঙ্কিত যদি না থাকতো আমি আমার মাকে হারাতাম। তাই অঙ্কিতকে আমার তরফ থেকে অনেক কৃতজ্ঞতা জানাবেন। আর একটা কথা আঙ্কেল, অঙ্কিত বলছিল সামনের মাসে ওর বোনের মানে আপনার মেয়ের বিয়ে, তা ডেটটা আমাকে একটু জানান। যদি জানান তাহলে আমি আমার মা বাবাকে নিয়ে যাব। কারণ বলেছিল যে अंकल आंटी आप आइएगा तो मैं बहुत खुश होंगे। किंतु फोनेर ओप्रांत থেকে কোনো आवाज আসে না। তখন আমি বলি, अंकल अब चुप क्यों हो गए, अब बोलते कुछ क्यों नहीं, अब कुछ बोलिए तो। ওপার থেকে টেলিফোনে অপর প্রান্ত থেকে কান্না ভেজা গলায় आवाज আসে, बेटा तुम जिस अंकित की बात कर रहे हो अब वो इस दुनिया में नहीं है। आज से 6 साल आगे एक मोटर एक्सीडेंट में वो गुजर चुके हैं। वो भी शिव जी का बड़ा भक्त थे और आज से 6 साल आगे वो घर से गाड़ी निकाला और केदारनाथ के लिए रवाना हुआ, लेकिन अंकित तो वापस नहीं आया। उसके लाश जरूर घर में वापस आया। बेटा तुमको एक विनती करूं, अपने माँ और बापू के बोलो केदारनाथ जी को पास यही प्रार्थना करे कि अभी वो अंकित को मुक्ति दे दे। कहे कि आज 6 साल से अंकित केदारनाथ यात्रियों को सेवा करते आ रहे हैं। এই কথা শোনার পর আমি অফিসে বসে আছি, মনে হলো আমার চেয়ারের তলা থেকে আমার জমি সরে যাচ্ছে। আমি কি বলবো আমি কিছুই বুঝতে পারলাম না, সবটাই শুনলাম। কিন্তু বিয়ের ডেটটা আমি জেনে নিয়েছিলাম এবং যথাদিনে আমি মুম্বাইতে যাই, গিয়ে অঙ্কিতের বোনের বিয়েতে আমি অ্যাটেন্ড করি বাবা মাকে নিয়ে, এবং সেখানে সব সত্যি ঘটনাটা আমার কাছে চলে আসে। অঙ্কিতের ছবি দেখি এবং পুরো জানতে পারি যে 6 সাল আগে অঙ্কিত 6 বছর আগে বাড়ির থেকে গাড়ি নিয়ে বেরিয়েছিল কেদারনাথের উদ্দেশ্যে, কিন্তু রাস্তায় মোটর অ্যাক্সিডেন্টে অঙ্কিত মারা যায়। এই ঘটনাটা জলজ্যান্ত সত্যি ছিল। অঙ্কিতের ছবি দেখে মাও চিনতে পারেন, হ্যাঁ এই ছিল যে আমাকে বলেছিল, माँ जी आपको कुछ नहीं होगा, आप उठो, केदारनाथ जी आपको दर्शन देने के लिए इंतजार में है। ঘটনাটা লিঙ্কটা এখানে শেষ হয়ে গেছিল, হর হর মহাদেব বলে লিঙ্কটা কিন্তু এখানেই শেষ হয়ে গেল। এরপরে লিঙ্কে আর কিছু কিন্তু ছিল না, কিন্তু লিঙ্কটায় দাবি করা হয়েছে যে এই ঘটনাটা কিতাবেও ছাপা হয়েছিল, কিন্তু কোন কিতাবে আমি জানি না, কিন্তু লিঙ্কটা এই কথা বলা ছিল যে এই ঘটনাটা বইতে ছাপা হয়েছিল। চলুন, এটা কেদারনাথের ঘটনা গেল। তাহলে দেখুন, এগুলো তো অলৌকিক অপার্থিব ঘটনা, এগুলো তো কারুর কারুর জীবনে ঘটে। তাহলে ওই গুপ্তা ফ্যামিলির জীবনে যেটা ঘটে গেল, তাহলে এটাকে কি আপনি আখ্যা দেবেন? আপনি ভৌতিক বলেন, অলৌকিক বলেন, অপার্থিব বলেন, অনৈসর্গিক বলেন, অপ্রাকৃত বলেন, সেই ঘটনা সেম এইরকম ঘটনা ঘটে, এইগুলোই ঘটে। তো ওই ভূত বলুন না যাই বলুন, সব কিছু এর মধ্যেই বিরাজ করে। আলাদা বলে ওই নখ দাগ বার করা, ওই ভূতের গল্প, ওই মুদ্রণের ওই যে মুদ্রণগুলো মানে যে ছাপা হয় ভূতের ছবি, গাউন পরা, সামনে চুলগুলো এরকম দেয়া, ওগুলো দেখুন এই সমস্ত আজগুবি জিনিস, এগুলো বলে কিছু হয় না। ঠিক আছে, যেটা ঘটে সেটা সত্যি ঘটনা, কারোর সঙ্গে ঘটে। দেখুন ডাক্তার রূপদাস গুপ্ত, ডাক্তার রূপদাস গুপ্ত তো আমি অ্যাড করেছি আপনাদের গ্রুপের সদস্য। ঠিক আছে, ও তো 3টে হাসপাতালের সঙ্গে অ্যাটাচ আছে। ঠিক আছে, আমার খুব ভালো বন্ধু। রূপের বাবা আমার থেকে বয়সে বড়, কারণ রূপ যে ঘটনা আমাকে শুনিয়েছিল তাতে তো 1970 সালে ওর বাবার 30 বছর বয়স। তাহলে আমি তখন ক্লাস 10-এ পড়ি, সম্ভবত, কারণ আমি তো হায়ার সেকেন্ডারি দিয়েছিলাম বোধ হয় 72। তো এই রূপ সেদিনকে একটা ঘটনা, গত মাসের ঘটনা, বেশি দিন না, আপনাকে খুব বলে দিচ্ছি, গত মাসের ঘটনা।
ওর 3টে হাসপাতালের সাথে অ্যাটাচ আছে। আমি হাসপাতালের নামটা বলবো না, আপনাদের কারণ ইনবক্স করার দরকার থাকলে বলবেন, আমি বলবো। চলুন, ও সেই হাসপাতালটায় গত মাসেও ভিজিটে গেছিলাম, ঠিক আছে? ওই হাসপাতালের ডাক্তার তো যেতেই হয়। হাসপাতালের লনটা আপনারা অনেকে হয়তো গেছেন বা দেখেওছেন, হাসপাতালের লনটা অনেক বড়। আর রিসেপশন থেকে করিডোরে যেতে গেলে, হসপিটালের রিসেপশন থেকে আপনি যদি করিডোরের দিকে যান, অনেকটা হেঁটে যেতে হবে কিন্তু আপনাকে, ঠিক আছে? আর করিডোরগুলো এত লম্বা লম্বা আর এত সুদূর প্রসারী যে ঠিক রাত্রিবেলাতে যেন একটা গা ছমছম, ওই করিডোর দিয়ে হাঁটতে গেলে একটা যেন গায়ের মধ্যে একটা কেমন একটা করে, একটা যেন একটা ভীতি, একটা ভুতুড়ে যেন সৃষ্টি হয়, ঠিক এইরকম। তো ওখানে যে আউটডোরে যেখানে পেশেন্ট দেখা হয়, সেই জায়গাটায় কনস্ট্রাকশন চলছিল, মানে রিবিল্ডিং আর কি, রিকনস্ট্রাকশন চলছিল বা রিনোভেট কিছু হচ্ছিল। তো ফলে যারা ভিজিটার বা হাসপাতালে যারা আসবে, তারা পিছন দিক দিয়ে ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোরে উঠত। তো রূপ গেছে হসপিটালে। এখন দেখুন, হসপিটালের সিকিউরিটি যারা থাকে, ডেতে বা নাইটে যারা, নাইট শিফটে যারা সিকিউরিটি গার্ড যারা থাকে, তারা তো মোটামুটি ডাক্তারদের চেনে। তো রূপ একজন সিকিউরিটি গার্ড দাদাকে দেখে একটু অবাক হয়ে গেল, যে একটু রাতে ডিউটি করে। তো বললো যে দিনের বেলায় কী ব্যাপার, দিনের বেলায় কী ব্যাপার? তো বলছে যে না স্যার, রাতের ডিউটি আমি আর করি না, ছেড়ে দিয়েছি। বলে কেন? বলে স্যার একটা ঘটনা হয়ে গেছে। বলে কি? এবার রূপকে ডেকে নিয়ে সাইডে বলছে যে স্যার, সেদিন আমি এমার্জেন্সিতে, আমার ডিউটি ছিল রাত্রিবেলায়, তা আমি এমার্জেন্সিতে বসে আছি, চেয়ার নিয়ে আমি বসে আছি, চারপাশে নিস্তব্ধ, দুই একটা পেশেন্ট পার্টি এদিক ওদিক বেঞ্চে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে, দুই একজন, বেশি না। আর আমি বসে আছি, রাতটা একটু গভীর হয়েছে, আমার ওই চেয়ারে বসে বসে একটু চোখ লেগে এসছে তন্দ্রার মতো। হঠাৎ কোনো একটা মেয়ের গলার আওয়াজ আমি পেলাম। তো মেয়ের গলার আওয়াজ পাওয়াতে আমি চোখ খুলে দেখি আমার সামনে দুজন সিস্টার দাঁড়িয়ে আছে, তারা বাথরুমে যাবে বলে আমার থেকে চাবি চাইছে। তো আমি ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে, ওখানে তো আউটডোরে তো ওখানে কাজ চলছে, তা নিচের বাথরুমের চাবিটা আমি ওই সিস্টারকে দিয়ে দিলাম, কিছু না ভেবে আমি দিয়ে দিলাম। হঠাৎ আমি দেখলাম যে চোখের পলকে চাবিটা নিয়ে ওই সিস্টার দুজন যেন মিলিয়ে গেল। কিন্তু আমি স্যার একটু ঘুরে গিয়ে দেখি যে ওই সিস্টারদের চুল খোলা। তো সিস্টারদের তো চুল খোলা হবে না। কোনো নার্সকে দেখেছেন কখনো চুল খোলা? কোনো হসপিটালে, কোনো নার্সিংহোমে দেখবেন না, চুল তো বাঁধা থাকে, মাথায় ক্যাপটা না দিই, কিন্তু চুলটা তো বাঁধা থাকে। চুল খোলা কিবার, ও দেখে একটু ডাউট হয়েছে। তো যাই হোক, ভেবেছে কী জানি না, রাত্রিবেলা হয়তো চুল খুলেও রাখতে পারে। এনিহাউ 3 ঘন্টা পার হয়ে গেল। এই 3 ঘন্টা পার হয়ে যাওয়ার পর যখন আর আসছে না, তখন এই গার্ড দাদা করলেন কি, সিকিউরিটি গার্ড দাদা তিনি নিজে ওই নিচের ওই বাথরুমটায় ওখানটা গেলেন, গিয়ে ওখানে দরজায় টোকা মারছে, কোনো আওয়াজ নেই। আবার দরজা ধাক্কা দিচ্ছেন উনি, এবারে না, কোনো আওয়াজ নেই, কিছুই নেই। উনি ফিরে এসছেন, ফিরে এসে ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর থেকে আরও দুজন যে সিকিউরিটি ছিল তাদের ডেকেছেন, ডেকে ঘটনাটা বলেছেন যে এই ব্যাপার, 3 ঘন্টা হয়ে গেল, দুজন সিস্টার এরকম চাবিটা নিয়ে চলে গেছে, তার তো দেখাই পাচ্ছি না, চাবিটা হ্যান্ড ওভারও করেন। তারা বলছে সেই কি? তাই সিস্টার চেন না, বললো না আমি তো মানে ঘুমের ঝুলে আমি মানে তাকিয়ে রেখে দুজন সিস্টার, আমি চাবিটা দিয়ে দিয়েছি। তো ওরা 3 জনে মিলে তখন ওই বাথরুমটার সামনে চলে গেছে, চলে গিয়ে এইবারে দরজা ধাক্কাধাক্কি করেছে, কেউ বেরোচ্ছে না। যখন ধাক্কাধাক্কি করার পরে কেউ বেরোচ্ছে না, ওরা তখন একটা সিঁড়ি নিয়ে এসছে, সিঁড়ি মানে মই জাতীয় জিনিস, ওইটাতে বেয়ে
যে জানলা দিয়ে কিছু দেখা যায় নাকি, কিন্তু দেখেছেন তো হসপিটালের যে সমস্ত প্রাইভেট হসপিটালগুলো আছে তাদের বাথরুম টাথরুমগুলো অনেক সুসজ্জিত, কাঁচ লাগানো, এইরকম করা। তো ও কাঁচগুলোকে ভেঙে দিয়েছে, আর্মি সিকিউরিটি কাঁচগুলোকে ভেঙে দেখার চেষ্টা করছে যে ভিতরে কিছু। এবার দেখছে যে দুটো নার্সের পোশাক ওখানে পড়ে আছে, কিন্তু ভিতরে কেউ নেই। দুটো নার্সের পোশাক পড়ে আছে, ভিতরে কেউ নেই। এইবারে সেদিন আর রাত্রে কিছু করেনি, পরদিন সকালবেলায় আবার যে দরজা ধাক্কেছে, কিচ্ছু হয়নি। তারপরে দরজাটাকে ভেঙেছে, ভেঙে ভিতরে দেখে কিচ্ছু নেই, সেই নার্সের পোশাকও নেই, কিচ্ছু নেই, কেউ নেই, একদম টোটালটা ভ্যাকেন্ট। সব থেকে ভয়ের ব্যাপারটা এই হলো, যেটা রূপ বলেছে, যে সব থেকে ভয়ের ব্যাপারটা ছিল যে দরজাটা ভিতর থেকে বন্ধ ছিল। এইটা হচ্ছে মানে মেইন এবং প্রিন্সিপাল কথা, যে দরজাটা ভিতর দিয়ে বন্ধ ছিল। তাহলে এরা গেল কোথায় বা কারা ছিল? এরপর থেকে ওই সিকিউরিটি গার্ড দাদা উনি আর নাইট ডিউটিটা ছেড়ে দিয়ে উনি ডেতে ডিউটি নিয়ে নিলেন। তাহলে বুঝুন ঘটনাটা কিভাবে যায়, বুঝে দেখুন। একটা সিকিউরিটি গার্ড একটা হসপিটাল, গত মাসের ঘটনা, আপনাকে বলে দিলাম তো গত মাসের ঘটনা। দেখুন কিছু কিছু কাহিনী আমি শেয়ার করেছি, মানে ধরুন অন্য গ্রুপে, আবার ঘুরে ফিরে আমি অন্য গ্রুপে যেয়ে বলি। এই গ্রুপে অনেক সদস্য আছেন যে আরে পেঁয়াজি ভাজছিলেন সেই দিদি কোথায়, বলে আমি পেঁয়াজি ভাজছি কোথায়, বিদিশা কি যেন বিশ্বাস, দেখতে পাচ্ছি না। আচ্ছা, তারপরে দেখুন একটা ঘটনা আমি সেদিনকে একটা গ্রুপে শেয়ার করেছি, তার আগেও একটা গ্রুপে আমি বলেছি। অ্যাকচুয়ালি এই লাইভটা করার পরে আমি আর 10 দিন কোনো লাইভ করবো না, অনেক দিন হয়ে গেছে। আমি রাত 3টে 3:30 অবধি জাগতে হয় এই কাহিনিগুলোকে নেবার জন্য, খুব অসুবিধা হয়ে যায় এবং খুব দুর্বল। একদিন মৌ আমাকে গত মঙ্গলবারে যখন আমাকে সোমবারে ফোন করেছিল, দা ভাই আসছো তো, তখন আমি মানে এতই যে মানে আমার মানে ওঠার ক্ষমতা নেই, মানে রাত জেগে জেগে। তারপরে ডাক্তারকে হোয়াটসঅ্যাপ করে সেই ডাক্তার ভিটামিন ক্যাপসুল দেয়, সে 14 টাকা করে একটা ক্যাপসুল, তাই সেদিনকে খেয়ে পরের দিনকে আমি লাইভটা করেছিলাম। আচ্ছা, তাহলে এইবার দেখুন আরেকটা ঘটনা আমি ইয়েতে শেয়ার করেছি। এই ঘটনাগুলো খুব মানে ভেরি রিসেন্ট ঘটনা এসছে। এরা আমি এই গ্রুপে অ্যাড করেছি কিনা আমি জানি না। আমি বৈশাখী ভট্টাচার্যের সান্যাল, বৈশাখী ভট্টাচার্যের সান্যাল, যেটা হয় অ্যাড করে দেবো। তো আমাকে জানাচ্ছে যে দেখুন 7 বছর আগে আমরা একটা বাড়ি কিনেছিলাম, একটা ফ্ল্যাট কিনেছি 7 বছর আগে, আজ থেকে 7 বছর আগে। এবার ফ্ল্যাটটা যেখানে কিনেছে সেই লেনটা বা সেই ফ্ল্যাটের রাস্তাটা এইরকম, ওনার ফ্ল্যাটে যেতে গেলে রাস্তাটা ওইখানেই শেষ, মানে ফ্ল্যাটটাই হচ্ছে ওই রাস্তার এন্ড, এরপর আর কিছু নেই। পিছনে একটা খাটাল আছে, ঠিক আছে। ওই লেনের দুপাশে ছোট বড় অনেক বাড়ি আছে, অনেকগুলো পরপর অনেকগুলো বাড়ি আছে। তা বলছে যেদিন 7 বছর আগে আমি ওই ফ্ল্যাটটা কিনে গৃহপ্রবেশ করে আমি ঢুকি, ঠিক ওই দিনই আমাদের ওই ফ্ল্যাটের 2টো বাড়ি পরে, ওই লেনের ডান দিকে 2টো বাড়ি পরে একটা অবাঙালি পরিবার, তারা ওইখানে ভাড়াতে আসে, স্বামী স্ত্রী, একটা ছেলে একটা মেয়ে। তো সিস্টার বলছেন যে মেয়েটি আমার মেয়ের বয়সী আর ছেলেটা একটু বড়। তো এসছে পাড়ায়, এবার পাড়াটা খুব ভালো, সিস্টারের কথা অনুযায়ী যে পাড়া খুব ভালো এবং ফ্ল্যাটের যারা আবাসিক আছে তাদের সবার সঙ্গে সবার একটা মিলমিশ আছে। ফলে ওই মেয়েটা এই সিস্টারের মেয়ের মানে বন্ধু মতো হয়ে গেল, একসাথে খেলা। পাড়ার আরও যারা ওই বয়সী বাচ্চা মেয়েরা আছে তারা একসাথে ড্রয়িং শিখতে যেত, একসাথে নাচের অনুষ্ঠান করতো, এই সমস্তগুলো করতো। ধরুন ওই লেনটাতে কোনো সরস্বতী পুজো হলো ওরা অংশগ্রহণ করতো। আবার ধরুন কোনো বাচ্চার যদি বার্থডে হয় তাহলে সব বাচ্চাদের সেই বাড়িতে ইনভাইট করতো, সবাই যেত। আর এই অবাঙালি ভদ্রলোকও যিনি বেগুসরাই থেকে এসেছিলেন, ইনি বহুবার ওই সিস্টারদের বাড়িতে এসছেন, ওনারাও গেছেন। তা প্রত্যেকের সাথে একটা ইন্টারাকশন ছিল, মানে ভালো। তো এইবারে ঘটনাটা হলো কি
যে এই যে ফেব্রুয়ারি মাসটা গেল, 15ই ফেব্রুয়ারি মানে 17ই ফেব্রুয়ারি সিস্টারের মেয়ের পরীক্ষা, মানে অ্যানুয়াল পরীক্ষা। তো উনি পড়াতে বসিয়েছেন 15ই ফেব্রুয়ারি, ফ্ল্যাটে বসে উনি পড়াচ্ছেন। তো বলেছি পিছন দিকে একটা খাটাল আছে। এইবারে সিস্টার যখন পড়াচ্ছেন তখন শুনতে পাচ্ছেন যে পিছন দিকে ওই খাটালের ওখান থেকে খুব উচ্চস্বরে কিছু কথাবার্তা কানে আসছে। তো সিস্টার ভাবছেন যে কী ব্যাপার, এত উঁচু স্বরে কারা কথা বলছে। সিস্টার বুঝতে পারছেন না যে ব্যাপারটা কি, যে বেশ লাউডলি একটা যেন একটা ফিসফাস, এই এদিকা এইরকম একটা ব্যাপার। তো সিস্টার ভাবছে এরকম হতে পারে যে 15 তারিখ তো, 15ই ফেব্রুয়ারি, 21 তারিখে শিবরাত্রি ছিল। 21 তারিখের শিবরাত্রিতে ওই খাটালের ওখানে অনেক মানে বড় করে শিবের পুজো হতো। তা তাই নিয়ে হয়তো পাড়ার ছেলেরা কথাবার্তা বলছে বা কিছু এইরকম ব্যাপার। এইটা ভেবে সিস্টার মেয়েকে পড়াচ্ছেন, পড়া শেষ হয়ে গেল। কিন্তু পড়ার শেষের পরে উনি কিন্তু একটা চাপা গুঞ্জন ওই পাড়ার মধ্যে উনি কিন্তু পাচ্ছেন, একটা চাপা গুঞ্জন। এখানে যেন 3-4 জন দাঁড়িয়ে আছে, তারা ফিস ফিস করছে ওখানে। হঠাৎই ওই ফ্ল্যাটের এক ভদ্রমহিলা, যাকে উনি কাকিমা বলেন, তিনি ফোন করে বললেন যে বৈশাখী শুনেছ কী হয়েছে? তো বলছে যে না, কি হয়েছে কাকিমা বলুন তো। বললো মাহির বাবা সুইসাইড করেছে। তো মাহির বাবা মানে ওই অবাঙালি পরিবারের ওই যে 7 বছর আগে যিনি এসেছিলেন একই দিনে, মাহির বাবা সুইসাইড করেছে। বলে সে কি? স্তম্ভিত হয়ে গেছে সিস্টার। বলে একটা জলজান্ত লোক, ভালো লোক, তা সুইসাইড করার কারণ কি? হ্যাপি ফ্যামিলি, এরকম তো হওয়ার কথা না। তো বলছে যে তাহলে কি করা যায়? তখন ওই ফ্ল্যাটের 2-4 জন আরও মহিলা যারা আছে তাদের নিয়ে ওই সিস্টার বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে ওই মাহিদের 2টো বাড়ি পরে মাহিদের বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করে। এর মধ্যে পাড়ার 2-1 জন ছেলে এসে বলে যে বৌদি ওদিকে যাবেন না, ওদিকে যাবেন না, ওদের কাউকে জানানো হয়নি, ওরা জিনিসটা জানে না, ওদিকে গেলে কিন্তু ওরা টের পেয়ে যাবে। তো বলছে যে তাহলে তো ওর মা চিন্তা করবে সারা রাত যে বাড়ি আসছে না কেন। বলে হ্যাঁ, তার জন্য তো আমরা আছি, যদি খোঁজ করতে বলে তো আমাদেরই বলবে, আমরা পাড়ার ছেলে, তা তখন আমরা বলবো যে ঠিক আছে খুঁজে দেখছি। আসলে বৌদি ওদের বাড়িতে খবর দেওয়া হয়েছে, বিহারে বলা হয়েছে যে এরকম সিরিয়াস অবস্থা, ডাক্তার 48 ঘন্টা টাইম দিয়েছে, আপনারা চলে আসুন। ওরা বলছে আমরা রাত্রেই ট্রেনে উঠছি, কাল সকালে পৌঁছে যাব, তা আপনারা বাড়ি চলে যান। তো সিস্টারটা বাড়ি ফিরে চলে এসছে, এসে সারা রাত ঘুমায়নি যে এরকম একটা ঘটনা ঘটে গেল। যাই হোক, পরের দিন সকালবেলায়, মানে সেদিন তো বিনিদ্র রজনী, পরের দিন সকালবেলায় ওদের সেই বেগুসরাই থেকে সেই লোকজন এসে পৌঁছলো। দুপুরবেলায় সেই ডেড বডি এলো, কান্নার রোল, পাড়াটা শোকে একদম, মানে সমস্ত পাড়াটা খুব বিষণ্ণ হয়ে গেছে। খুব ভালো লোক ছিল। তো যাই হোক, ওই দেশের থেকে যারা এসেছিল তারা বললো যে আমরা এই ডেড বডি শুদ্ধ, আমি ওদের নিয়ে আমরা চলে যাব এখান থেকে, মানে ওই মাহির ভাই আর মাহির মাকে নিয়ে, গোটা ফ্যামিলিটাকে নিয়ে ওরা ওই ডেড বডি নিয়ে রওনা দিয়ে দিল দেশে। ওরা থাকলো না। সিস্টার লিখছে যে এরপরে ঠিক 17 তারিখে আমি রাত্রে বিছানায় শুয়ে আছি, তা ভাবলাম যে একটু বাথরুমে যাই। তো বাথরুমে যেতে গিয়ে তো ডাইনিংয়ে আমি আলো জ্বালিনি, হঠাৎ দেখি যে অন্ধকারে ওই সোফার মধ্যে মাহির বাবাকে বসে থাকতে দেখি। আমি অবাক হয়ে যাই, আমার বুকটা ধড়াস করে ওঠে। সঙ্গে সঙ্গে আলো জ্বালি, আমি কিছু আর দেখিনি। আমি বাথরুম টাথরুম করে এসে আমি শুয়ে পড়েছি। এইবার আমার স্বামীকেও আমি কিছু বলিনি, কারণ ও একটু ভীতু টাইপের। আমি কিচ্ছু বলিনি, যে বেকার ভয় পাবে, এমনি ভীতু মানুষ, কিছু বলিনি। তা এটা সিস্টার বলছেন যে প্রায় আমি রাত্রিবেলা যখন উঠতাম বাথরুমে যাওয়ার জন্য, আমি কিন্তু দেখতাম যে মাহির বাবা বিশেষ একটি ভঙ্গিমায়, যেমন অনেকে চেয়ারের পরে পায়ের পরে পা তুলে বসে, বা উনি যেভাবে বসতেন ঠিক সেইভাবে উনি ওই সোফাতে অন্ধকারের মধ্যে বসে আছে। ঠিক 20-22 দিন কেটে গেছে। 20-22 দিন বাদে ওই সিস্টারের হাজব্যান্ড সিস্টারকে বলছেন যে তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম। তা সিস্টার বলছে হ্যাঁ বলো, কী কথা? বললো আমি না বাথরুমে যেতে গিয়ে এই মাহির বাবাকে না ওই সোফাতে বসে থাকতে দেখেছি।
বললো তুমি দেখেছো? তা আমাকে তো বলোনি। তো বললো না তোমাকে বলিনি, তুমি যদি আবার কিছু হাসাহাসি করো বা বলো দেখো আমিও দেখেছি। ঠিক এইভাবে বসে থাকে? তা বলে এক্স্যাক্টলি ঠিক এইরকম ভঙ্গিমাতে বসে থাকতে দেখেছি। তো সিস্টার বলছেন যে এই 20-22 দিন জানেন এই অব্যক্ত যন্ত্রণা, মানে অ্যাকচুয়ালি মানে কাউকে বলতেও পারছি না। আচ্ছা কে বিশ্বাস করবে বলুন এই কথাটা? আমি যদি ফ্ল্যাটের কোন লোককে বলি সে বিশ্বাস করবে না, পাড়ায় কাউকে বললে তারা বিশ্বাস করবে না। তাহলে ঘটনাটাকে, এই দৃশ্যটাকে আমি আর আমার স্বামী দুজনেই নিজেদের মধ্যে রেখে দিলাম, আর বাইরে কাউকে আমি বলিনি। কিন্তু এই অবাঞ্ছিত ঘটনাটা যে কতদিন সহ্য করতে হবে তো বুঝতে পারছি না, একটা কিছু তো করার দরকার। তো বলছে এইভাবে আপনার মার্চ এপ্রিল মে মাসের দিকে আমার জেঠু মানে সিস্টারের জেঠুর শরীর খারাপ হল। তখন করোনা প্যান্ডেমিক চলছে চারপাশে। বললো জেঠুর শরীরটা এত খারাপ ছিল যে কোনো হসপিটালে নিয়ে যাচ্ছি আগেই বলছে কোভিড করেন, কোভিড টেস্ট হবে, তারপরে সব হবে, অমুক হবে তমুক হবে। আসলে মানে সিস্টার লিখছেন যে জেঠুর যে জিনিসটা হয়েছিল সেটার কিন্তু অ্যাকচুয়ালি কোনো ডায়াগনোসিসই হলো না। কোনো হসপিটালে যাচ্ছেন, সেখানে দেখা যাচ্ছে সেই ডাক্তার কোয়ারেন্টাইনে আছেন। কোনো হসপিটাল নার্সিংহোমে যাচ্ছেন তো সেখানে দেখা যাচ্ছে যে সেখানে করোনা পেশেন্ট ধরা পড়েছে, সেটা সিল আছে। তা এইরকম পরিবেশে মানে জেঠুর ডায়াগনোসিসটা তো হলোই না, ক্রমশ জেঠু ওটা আরও বেড়ে যেতে লাগলো, শারীরিক প্রবলেমগুলো আরও বাড়তে লাগলো। বলো এইবারে 14ই মে, বলো 14ই মে আমি রাত্রে বিছানায় শুয়ে আছি। তখন রাত 1:26 বাজে, আমি বিছানায় শুয়ে আছি। তা হঠাৎ মনে হলো, মানে মোবাইল ঘাঁটছিলাম, তা হঠাৎ মনে হলো মোবাইলটা অফ করে যে আমি বাথরুম সেরে এসে আমি শুয়ে পড়ব। এবার সেদিনও স্বাভাবিক, কারণ আমি ইয়ের আলো জ্বালিনি, ডাইনিংয়ের আলোটা জ্বালিনি। আমি ফোনটা অফ করে বিছানা থেকে উঠে বাথরুমের দিকে যাব, হঠাৎ দেখি সেই মাহির বাবা ঠিক ওইভাবেই বসে আছে। তো একবার ভাবলাম সামনে গিয়ে দাঁড়াই, যে আলো জ্বালবো না সামনে গিয়ে দাঁড়াবো। যাই হোক, আমি আলো জ্বেলেছিলাম কি জ্বালিনি আমার মনে নেই। আমি বাথরুমে গিয়ে আমি সোজা ঘরে ঢুকে যাই, ঘরে ঢুকে আমি শুয়ে পড়ি। কারণ এই ধরনের ঘটনা দেখুন, অবাঞ্ছিত ঘটনা, আমি কাকে বলবো, কে বিশ্বাস করবে? কেউ তো বিশ্বাস করবেই না। ফলে আমরা আর কাউকে বলিনি। ঠিক ওই 14 তারিখ রাত্রে আমি যখন গিয়ে শুলাম, ঠিক 15 তারিখ সকাল 7টার সময় আমার ওই জ্যাঠতো দাদা ফোন করে জানালেন যে জেঠু মারা গেছে, জেঠু মারা গেছে। তো এই ঘটনাটা হওয়ার পর সিস্টার লিখছেন যে আপনি বললে বিশ্বাস করবেন না, এর পরে আর একদিনও আমি মাহির বাবাকে ওই অন্ধকারের মধ্যে বাথরুমে গেছি আমি বা আমার হাজব্যান্ড কেউ দেখিনি, কেউ দেখিনি আমরা, এবং কোনো দিনও দেখিনি। তো সিস্টারের পরে বলছেন যে এটা টোটালটাই অডিও ক্লিপে উনি পাঠিয়েছিলেন। তো সিস্টারের পরে বলছেন যে একদিন আমার স্বামীর আসতে একটু দেরি হয় রাত্রিবেলায়, বলে 10টা 10:30 বাজে, কোনো দিন 11টা হয়ে যায়। তো 11টার সময় উনি ফিরছেন অফিস থেকে। তো ফিরতে ফিরতে দেখেন যে যে বাড়িতে মাহিরা ভাড়া থাকতো ওই বাড়ির যিনি ল্যান্ডলর্ড, অর্থাৎ মাহির বাবা যে বাড়িতে ভাড়া থাকতেন ওই বাড়ির যে ল্যান্ডলর্ড তিনি রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, আর তার 2 ছেলে তাকে বোঝাচ্ছে তুমি বাড়িতে ঢোকো, আর উনি কিছুতেই বাড়ি যাবেন না। তো তখন ওই সিস্টারের হাজব্যান্ড দাঁড়িয়ে পড়ে বলছে দাদা আপনি রাস্তায় ঘুরছেন কেন, বাড়ি যান, রাত্রি হয়ে গেছে। বলছে না আমি বাড়ি যাব না, আমি সর্বত্র ওই মাহির বাবাকে দেখতে পাই, সারা ঘর সে ঘুরে বেড়ায়, আমাকে টিকতে দেবে না, আমি কিছুতেই বাড়িতে ঢুকবো না, আমি রাস্তাতেই থাকবো। বুঝো তারা। তো সিস্টার বলছেন যে অনেক কষ্টে ওই পাড়ার ছেলেরা, তারপর ওনার ছেলে, তারপর আমার হাজব্যান্ড, এরা সবাই মিলে জোরজার করে বলো বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসা হলো। ঢুকিয়ে আমার হাজব্যান্ড ঘরে ফিরলেন। বলছে যে এরপরে একটা জিনিস ঘটে যায়, এখনো কন্টিনিউশন আছে এটা, যে মাহির বাবা যে টাইমে অফিস থেকে ফিরতেন ঠিক সেই রাত্রিবেলায় কড়া নাড়ার, উনি যেভাবে নক করতেন সেই কড়া নাড়ার আওয়াজটা কিন্তু অনেকে পায়, ওই লেনের অনেকে পায়, আমাদের ফ্ল্যাট থেকে ওই আওয়াজ আসে, আমরা পাই, এমনকি পিছনে যে খাটালটা আছে ওই গোয়ালারা বলে ওরাও পেয়েছে এই আওয়াজ।
এবং তারা বলেছে সবাইকে যে এইরকম আওয়াজ হয়, এবং কন্টিনিউশনটা আছে, এখনও চলছে এইটা। তো আমি এই ঘটনাটা শোনার পরে আমি জিজ্ঞাসা করেছিলাম যে দেখুন উনি সুইসাইডটা করেছিলেন কীভাবে। মানে সুইসাইড তো অনেকে পয়জন খায়, কেউ গলায় দড়ি দেয়, কেউ লাইনে গলা দেয়, অনেক রকম। বললো ট্রেনে ধাক্কা মেরেছিল, আর বডিটা ওই খাটালের পাশে এসে পড়েছিল। বুঝুন, তাহলে ওনাদের যেখানে ফ্ল্যাটটা আছে, ফ্ল্যাটের পিছনেই খাটাল, তাহলে আমি ধরে নেব যে খাটালের পাশেই রেল লাইন, এটা তো ঠিক। তাহলে অ্যাটেম্প টু সুইসাইড মানে উনি কোনোভাবেই লাইনের সামনে দাঁড়িয়েছিলেন যে সুইসাইড করবেন, এবং কিন্তু সুইসাইড করে ঝাঁপাতে গিয়ে ট্রেন বাড়ি মেরে ওনাকে ফেলে দিয়েছিল, এবং যে বডিটা মানে গড়াতে খাটালের সামনে এসে পড়েছিল। ওই জন্য 15ই ফেব্রুয়ারি রাত্রিবেলায় উনি ওই আওয়াজটা পাচ্ছিলেন যখন ওই মেয়েকে পড়াচ্ছিলেন, যখন উনি চিন্তা করছিলেন যে খাটালের ওখান থেকে এত আওয়াজ আসছে কেন, তখন উনি ভেবেছিলেন বোধহয় শিবরাত্রি আসছে, ওই জন্য ওখানে বড় করে পুজো হয়, সেই জন্য বোধহয় ছেলেরা এরকম করছে। কিন্তু ঘটনাটা ওই ছিল। তখন আমি যখন এই ঘটনাটা বলি তখন সিস্টার বলছে একদম ঠিক বলেছেন, ট্রেনে বাড়ি খেয়ে মানে অ্যাটেম্প টু সুইসাইড, ট্রেনে মানে কাটা হাত পড়েননি, ট্রেনটা এত জোরে বাড়ি মেরেছিল যে স্পট হয়ে যান এবং বডিটা ওই খাটালের সামনে এসে পড়ে, অর্থাৎ পাশে রেল লাইন রয়েছে। তাহলে দেখুন, তা ওই সিস্টার এবং হাজব্যান্ড দুজনে কীভাবে ডাইজেস্ট করলেন। ওদের কিন্তু কারোর জ্বর হলো না, কারোর শরীর খারাপ হলো না, কারোর কিচ্ছু হলো না, হ্যাঁ, কোনো অস্বাভাবিকতা নেই। তখন আমাকে মেসেজে লিখেছিলেন যে আমরা এই রাশির জাতক জাতিকা, তা যে কোনো একটা রাশি বলেছিলেন। তখন আমি বললাম যে শুনুন, আপনারা যে রাশির জাতক জাতিকাই হোক না কেন, আপনাদের গ্রহবল, সেই অ্যাস্ট্রোলজারের কথায় আপনাদের গ্রহবল প্রচণ্ড মানে শক্ত, যার জন্য আপনাদের এই এফেক্টটা আপনারা ঠিক বোঝেননি, বা আপনারা ওভারকাম করে গেছেন এই জিনিসটা, আপনারা মানে পুরো ওভারকাম করে গেছেন, কিচ্ছু আপনাদের হয়নি। আবার কেউ একটা সামান্য কিছু জিনিস দেখলে তার জ্বর এসে যায়, তার বমি হয়, তার গা গোলায়, তার খাওয়া বন্ধ হয়ে যায়। আর কিছু ইভিল জিনিস আছে যেগুলো তো মানুষকে বাড়ি ছাড়া করে, চাকরি ছাড়া করে, চাকরি ছাড়া করে। আমি তো এই সায়েন্টিস্ট বন্ধুর কথাটা বলেছিলাম যে চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছিলো, ওটা ঘটনাটা বলেছিলাম, উড়িষ্যার থেকে চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছিলো, একটা গবেষণা কেন্দ্রে গেছিলো। তো যাই হোক, তো এইরকম জিনিসগুলো হয়। তো আরেকটি মেয়ে আছে, ওর নাম শতরূপা, তাই না? গ্রুপে আছে কি না, যদি না হয় আমি ঢুকিয়ে দেবো গ্রুপে। এই শতরূপা ওর একটা অভিজ্ঞতার কথা বলেছে। তো বলছে যে দিদির মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, শতরূপার দিদি মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। এবার পাড়ার কয়েকটা ফ্যামিলি, তারা দু একটা ফ্যামিলি তারা ঠিক করে দার্জিলিং বেড়াতে যাবে, তাই এরাও যাবে। তা একসাথে টিকিট কাটা হয়েছে, টিকিট কেটে এটা দার্জিলিংয়ে বেড়াতে গেছে। দার্জিলিংয়ে এরা যেখানে গিয়েছিল মানে ম্যালের ঠিক 3-4 মিনিটের রাস্তা ওদের হোটেলটার নাম আমাকে বলেছে, আমি নামটা বলছি না যেহেতু ব্যবসার ব্যাপার। হোটেলটার নামের প্রথম অক্ষর এ দিয়ে, কেউ যদি জানতে চান ইনবক্সে আসবেন, বলে দেবো। তো ওই হোটেলটায় ওরা উঠেছিল, তো ওখানে তো 2 দিনই ছিল, কিছুই হয়নি, কিছুই। এবার বলছে যে যেদিনকে আমরা কলকাতায় ব্যাক করব, মানে পরদিন আমরা কলকাতায় ব্যাক করব, তা আগের দিন ওই বেলা 2:30-3টে নাগাদ আমরা ওই সাইট সিন যেটুকু বাকি আছে ওইটা আমরা একটু ঘুরে দেখব। এইবার একটা গাড়ি ঠিক করেছিলাম যে ঘুরে দেখব। তো আমার বাবা, মা আর দিদি, ওরা 3জন ব্যালকনিতে দাঁড়িয়েছিল, আর ঘরের মধ্যে আমি একা। ঘরে কোনো আলো ছিল না, দিনের বেলা তো। তা আমি রেডি হচ্ছিলাম, মা আমাকে তাড়া দিচ্ছে তাড়াতাড়ি কর। এবার বাবা বোধহয়, শতরূপার বাবা বোধহয় সিঁড়ি দিয়ে নিচে নেমে গেছেন, নিচে রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছেন, আর ওর দিদি আর মা ব্যালকনিতে, আর ঘরের মধ্যে ও একা। এইবারে ও চুলটা আঁচড়াচ্ছে, বলছে আলো জ্বালেনি, ওই দিনের আলোতেই যা যেটুকু দেখা যাচ্ছে কোনো রকমের চুলটা আসলে যে ক্লিপটা করে নেবো চুলে। হঠাৎ ক্লিপ করতে গিয়ে দেখি যে ক্লিপটা পাচ্ছি না। ও হো, তো স্নান করার সময় বাথরুমে রেখে এসেছি। ও গেছে বাথরুম থেকে ক্লিপটা আনতে, বাথরুমের দরজা খুলেছে, খুলে যাহা তো খুললো, দেখলো কি সাদা কাপড়ে ঢাকা একটা লোক ঠিক বাথরুমের ডান দিকের দেয়াল থেকে বেরিয়ে বাঁ দিকের দেয়ালে ঢুকে গেল। ডান দিকের একদম মানে ক্লিপটা নেবে, দরজাটা খুলেছে, দেখছে ডান দিকের দেয়াল থেকে লোকটা বেরোলো, একদম সাদা,
কিছু দেখা যাচ্ছে না। আর বাঁ দিকের দেয়ালে লোকটা ঢুকে গেল, মিলিয়ে গেল। ও চিৎকার করে উঠেছে, মা 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 করে চিৎকার করে উঠেছে। চিৎকার শুনে ও দিদি আর মা ব্যালকনিতে ছিল, তারা চলে এসছে। কী হয়েছে? বলে মা মা দেখো, এইরকম আমি ক্লিপ আনতে গেছি, একটা লোক এখান থেকে বেরিয়ে ওই দেয়ালে ঢুকে গেল। বলে সে কি? বলে হ্যাঁ, বলে পুরো সাদা। তো বলছি কই চল তো। বাথরুমে গিয়ে দেখেছে কিচ্ছু নেই, কিছুই নেই। তখন বলছি তুই কী দেখলি? বলে আমি পরিষ্কার দেখেছি। তো অত বড় মেয়ে অত তার মিথ্যে কথা বলবে না, তার মাকে অত জোর চিল্লি রাখবেই বা কেন? তাও তো জিনিসটা দেখেছিল, ঘটনাটা তো ঠিক। বললো লাস্টে বলছে যে আমি কলকাতায় ফিরে এসেছি, এখনও আমি কাকু এই ঘটনার কোনো আমি আগামাথা পেলাম না যে সেদিন আমি কি দেখেছিলাম আর কি ঘটেছিল হোটেলে। ঠিক এই জিনিসগুলো দেখুন, কি অবাঞ্ছিত জিনিস। আরও আছে দেখুন, ধরুন এই বিভিন্ন মানুষের দিকে পাঠান, তো সেসব ঘটনাগুলো আছে ওই দার্জিলিংয়ের হোটেলের, লিপিকা সেনগুপ্তর আছে, অমিত দাসের আছে, হোটেল পারো ভুটানের। আমি সেসব কাহিনিগুলো সমস্ত এসছে, আমি পুরো রিড করে আপনাকে বলে দেবো আপনাদের একদিন এসে। তবে এখন 10 দিন বিশ্রাম। তারপরে তো একজন আমার ফ্রেন্ড আছে, এই গ্রুপে আমি অ্যাড করাবো। তো রিসেন্ট ওই যে কেন কাহিনী যারা আমার সঙ্গে শেয়ার করেন কোনো কাহিনী, কোনো না কোনো সময় তারা, কোনো না কোনো সময় না, প্রায় সেই সময় আমার ফ্রেন্ড হয়ে যান এবং চিরকাল তাদের সাথে আমার একটা ইন্টারাকশান থাকে। কেমন আছেন, ভালো আছেন? কাউকে বলি সিস্টার আপনার শ্বশুরের শরীর খারাপ ছিল, কেমন আছে? আমি কিন্তু খোঁজখবর রাখি। তো মানে এমন না যে আপনার থেকে কাহিনীটা নিলাম তারপরে আমার বলা হয়ে গেল, শেষ হয়ে গেল সম্পর্কটা, তা না। আবার বন্ধু লিস্টে চলে আসেন এবং আমার ফ্রেন্ডশিপে থাকে। তো নাম হচ্ছে অনির্বাণ। অনির্বাণ, ডাকনাম বোধহয় তাতাই, অনির্বাণ তাতাই বলে প্রোফাইলটা আছে, দেখে নেবেন। তো আসল নাম হচ্ছে অনির্বাণ দত্ত। তো ওই অনির্বাণ 3 বছর আগে, খুব পেটানোর চেহারা একদম, তো 3 বছর আগে একবার ও শান্তিপুরে যায়। শান্তিপুরে বিয়ে, ওর মামার বাড়ি। মামা তো বোন টোনের বিয়ে হবে। তো যাই হোক, ও ওখানে গেছে। এখন যুবক ছেলে, বরযাত্রীদের রিসিভ করতে যাওয়া, এ করতে যাওয়া সব তো করেছে। রাত্রির 8টার সময় ওর মামা, 8টা 8:30 বাজে, ওর ছোটো মামা ওকে ডেকেছে। ডেকে বলছে অনির্বাণ একটা কাজ কর। বলে কি? বলে তুই ওই বাইকটা বের কর। বাইকটা বের করে আর একটা বড় নাইলনের একটা বড় একটা থলে ওকে ধরিয়ে দিয়েছে। ধরিয়ে বলছে অনির্বাণ তুই যা, ওই ধাবাতে চলে যাবি। তো বলছে হ্যাঁ ধাবাতে গিয়ে, বলে ধাবাতে গিয়ে তুই 4 বোতল হুইস্কি নিবি। এখন দেখুন ওই মামার বন্ধু টন্ধু হয়তো আসবে, তাদের খাওয়াবে টাওয়াবে, বিয়ে বাড়ি অকেশন, যাই হোক। তাহলে বলছি ঠিক আছে। অনির্বাণ খুব স্টাউট বডি, মানে, আর বাইকটাও ছিল রয়্যাল এনফিল্ড, মানে বুলেট। ওই বুলেট বাইকে চড়ে ও করেছে কি 34 নম্বর জাতীয় সড়কের উপরে উঠে ও করেছে কি, দেখলো যে যদি আমি বাইপাস দিয়ে যাই তাহলে ধাবাটায় পৌঁছতে দেরি হবে, তাহলে আমি একটু শর্টকাট মারি। কিন্তু এই শর্টকাট মারতে গিয়ে ওর কিন্তু জানতো যে রাস্তাটা খারাপ আছে। ওর জানা ছিল যে রাস্তাটা খুব নির্জন আছে। এই শর্টকাট জিনিসটা সবচেয়ে খারাপ। আমরা যখনই দেখবেন এই কোনো বড় রাস্তা দিয়ে সবসময় চলাফেরা করা ভালো, লোকের সাহায্য পাওয়া যায়, পাওয়া যায়। একটা কোনো গাড়ি গলির মধ্যে, ভাই তুমি গলির মধ্যে দিয়ে ঢুকে যাও, গিয়ে তো এই পাশটা ওটা, ওখানে যদি গাড়িটা খারাপ হয় একটা ঠেলার লোক পাবেন না। সেই জন্য আমি নিজেও ব্যক্তিগতভাবে আমি বড় রাস্তা পছন্দ করি। ভাই দূর হবে, সোজা রাস্তা দিয়ে চলো। আমি কোনো গলি ঘাপ চাই ঢোকা নেই। এবার অনির্বাণ করেছি শর্টকাট মারতে গিয়ে ও বাগচি বাগান বলে একটা জায়গা আছে, ওই রাস্তা ধরে নিয়েছে। সেই রাস্তাটায় একটা জায়গা বলি আপনাকে, সেই রাস্তাটায় একটা জায়গা আছে সেখানে মুসলিমদের গোরস্থান, ঠিক আছে? আর সেই গোরস্থান মানে কি জানেন, 3-4 হাত কোনো রকম গর্ত করে বডিটাকে চাপা দিয়ে মাটি চাপা দিল, এইরকম করত, ঠিক আছে? ও যখন যাচ্ছে রাস্তা দিয়ে তখন ওই শর্টকাট মারতে গিয়ে ও দেখছে যে দুপাশে খালি গাছ আর মাঝখান দিকে রাস্তাটা গেছে। নিশুতি রাত, বলছে 9টা বাজে, আপনি বললে বিশ্বাস করবেন না, মনে হচ্ছে না রাত 2-2:30 বেজে গেছে, ঠিক এইরকম নিস্তব্ধ, একটা লোক নেই। বলে হঠাৎ আমি গাড়িটা চালাতে চালাতে গিয়ে একটা কালভার্টের সামনে গিয়ে আমার গাড়ির স্টার্ট বন্ধ, গাড়ি রুকে গেল। এবার কী করি? এবার ওইখানে তো দাঁড়িয়ে আছি,
হ্যাঁ, যে এত বড় ভারী বাইক নিয়ে আমি কিভাবে এটা মানে এখন মানে আমি কি করবো তো বুঝতে পারছি না, কিক করছি হচ্ছে না, সেলফ স্টার্ট করছি হচ্ছে না, কিছুতেই বাইক স্টার্ট হয় না। তো এইবারে অনির্বাণের কানে আসতে লাগলো হাড় চিবানোর আওয়াজ। আপনার মাংসের হাড়টার চিবন তখন একটা আওয়াজ তো হয়, কোনো বন্য প্রাণী যদি কোনো হাড় চিবোয় দূরে আপনি দেখবেন ঠিক একটা আওয়াজ আসে কড়মড় কড়মড় করে, ও সেই আওয়াজটা ওর কানে আসছে। ও ওই বাইকটাকে পিছন করে সেই দিকে আলো ফেলে দেখছে যে কতগুলো শিয়াল আর কুকুর মিলে একটা লাশকে ওই তুলেছে, ওই বললাম না 3-4 হাত গর্ত করে পুঁতে দিয়ে যেত, ওই লাশকে তুলে সেটাকে সেই হাড় ফাড়গুলোকে সেইগুলো টেনে টেনে ছিঁড়ছে আর খাচ্ছে। তা অনির্বাণ বলছে ওটা যে কোনো মহিলার লাশ না পুরুষ মানুষের লাশ আমি তো বুঝতেও পারছি না দূর থেকে, কিন্তু পরিষ্কার বুঝতে পারছি যে লাশ টেনে ছিঁড়ে খাচ্ছে। আমি আর ওই দেখে বললো আমি বাইকটা নিয়ে হাঁটাতে শুরু করি, হেঁটে হেঁটে যাচ্ছি। তা 8 ঘন্টা হেঁটে যাওয়ার পরে ওই রাস্তা দিয়ে 8 ঘন্টা এগোনোর পরে আমি একটা জায়গায় আসি, যে জায়গাটা একটা মঠ আছে, নাম হচ্ছে অদ্বৈত মঠ। ওই অদ্বৈত মঠের সামনে এসে আমি গাড়িটাকে পার্ক করি, পার্ক করে দাঁড়িয়ে চিন্তা করতে থাকি যে কী করবো। বলছে হেডলাইটটা জ্বালানো ছিল, তো ব্যাটারি আছে, তো হেডলাইটটা জ্বালানো ছিল, গাড়ি কোনোভাবে স্টার্ট হয় না। তো দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে চিন্তা করছি, হঠাৎ দেখছি হেডলাইটের আলোয় দূর থেকে একটা লোক আসছে, দূর থেকে একটা লোক আসছে। লোকটা লুঙ্গি পরা, চাদর ফাদর এরকম মুড়ি দেয়া, একদম এসে বলছে যে আমার সামনে দাঁড়ালো, দাঁড়িয়ে বলছে কি গাড়ি স্টার্ট হচ্ছে না? তো অনির্বাণ বলছে হ্যাঁ। বলে ও এবারে স্টার্ট করো, হয়ে যাবে, বুঝুন, এবারে স্টার্ট করো হয়ে যাবে, তবে এই রাস্তা দিয়ে যেও না, যে রাস্তা দিয়ে এসছিলে ওই দিক দিয়ে ঘুরে যাও। তো অনির্বাণ বলছে আমি ওই লোকটাকে দেখলাম, আমাকে বললো, এরপর আমি সেলফ স্টার্ট মারতে গাড়ি স্টার্ট হলো, গাড়িটা ঘোরাতে ঘোরাতে লোকটাকে দেখিনি, লোকটা কোথায় চলে গেল। বলো অত লম্বা রাস্তা, লোকটা যদি আমাকে বলে ওই কথা বলে চলে যাবে, আমি তো লোকটাকে দেখতে পাবো, লোকটার কোনো চিহ্নই নেই। আমি আর ওই অবস্থায় গাড়ি ঘুরিয়ে আমি এবারে সোজা চলে এসে রেল লাইনের পাশ ধরে সে কোনো মতে আমি ধাবাতে আমি পৌঁছেছি, অন্য রাস্তা দিয়ে পৌঁছে সেখানে আমি 4 বোতল হুইস্কি নিই। তা ধাবার ছেলেটাকে অনির্বাণ সব ঘটনাটা খুলে বলে, তখন ওই ধাবার ছেলেটা বলছে যে খবরদার ওই রাস্তা দিয়ে কিন্তু খবরদার যাবেন না, আর ও কিন্তু আপনাকে টার্গেট করেছে, একবার গেছেন টার্গেট করেছে, এইবার গেলে কিন্তু আর বাঁচবেন না ডেফিনিট। আপনি যেটা মানে বাইপাসের যে ইয়েটা আছে ওইটা দিয়ে জাতীয় সড়ক ধরে আপনি চলে যান। তো অনির্বাণ তাই করেছে। এবার অনির্বাণ বলছে যে আমি তো ওইগুলো নিয়ে আমি বাড়িতে এসেছি, এসে মামার হাতে দিয়েছি, দিয়ে বললে আমি দোতলার সিঁড়িতে উঠেছি সবে, বলে আমার কোনোদিন না জ্বর সর্দি কাশি হয়নি, আমার যে বাবা কাকারা আছে তাদেরও আমি কোনোদিন হাসতে কাশতে দেখিনি, এত আমাদের মানে মানে জানি না এটা কেন দাদা, আমাদের ইমিউনিটি পাওয়ার বোধহয় বেশি। হ্যাঁ, তো আমার সারা গা হাত পা অনির্বাণের থরথর করে কাঁপছে ম্যালেরিয়া রোগীর মতো, আর জ্বর ঠাই বললো মানে 3 অবধি জ্বর উঠে গেছিল। তো অনির্বাণের দিদা যেহেতু গ্রামের তো এইসব ব্যাপারগুলো জানতেন, কিন্তু অনির্বাণ বলছে দিদা জানতো যে কিছু একটা আমার হয়েছে, কিন্তু দিদা নিজেকে বাঁধতে জানতো না। যেমন ধরুন আমি কোনো ওই 8 তারিখে গল্প বলি, আমি কালো গেঞ্জিটা পরে বসি, এটা কিন্তু সংস্কার বশত, এর কোনো সাইন্টিফিক কারণ নেই, ঠিক আছে, এটা সংস্কার বশত। আমি মনে করি যে যেসব আত্মাদের স্মরণ করি সেটা কালোটা পরে থাকাটা সেফ। যাই হোক, তো ওর দিদা এটা বুঝতে পেরে অনির্বাণকে বলছে তুই শোতো, শুয়ে পড়। হঠাৎ একটু জ্বর আসলো, এবার শুয়ে পড়ে উনি একটা তেল এনে ওকে মালিশ করছেন আর মন্ত্র পড়ছেন। বলছে বললে বিশ্বাস করবেন না কাকু, আমার 2 মিনিট আমার লাগেনি, আমার জ্বর ফর আমার কিচ্ছু নেই। কিন্তু মুশকিল হলো দিদা নিজেকে বাঁধতে পারতো না, মানে আমার জায়গায় দিদা শুয়ে পড়লো, দিদা শুয়ে পড়ে দিদার ঠাই জ্বর। দিদা তখন বলছে মানে বিয়ে বাড়িতে কি অবস্থা হচ্ছে দেখুন, দিদা তখন বলছে যে তুই ইয়েকে ডাক, সমুদাদুকে ডাক, সমুদাদুকে খবর পাঠা, ও জানে। এবার সেই সমুদাদুকে খবর পাঠানো হলো, সমুদাদু এলো, এসে মন্ত্র পড়ে নিজেকে বেঁধে নিয়ে এইবার দিদাকে ঝাড়ফুঁক করলো, দিদা ঠিক হলো। তাহলে বুঝতে পারলেন কীরকম এই সমস্ত অকারেন্সগুলো মানে কীরকম ঘটে, মানে এই জিনিসগুলো ঠিক কীভাবে ঘটে।
আমি ভিডিও করতে বেরোলাম, কোথায় প্যারানর্মাল অ্যাক্টিভিটি আছে কি আছে আপনি দেখাতে পারবেন? কোথায় প্যারানর্মাল অ্যাক্টিভিটিতে কোনো মানুষ এরকম হেঁটে চলে যাচ্ছে, অমুক চলে যাচ্ছে, ওগুলো ওই ইউটিউবের ইয়েতে কিছু কিছু দেখায়, সমস্ত কারসাজি, ফালতু জিনিস। দেখুন এইগুলো ঘটনাগুলো যখন কারোর সাথে হয় তখন আচমকা হয়ে যায়, যখন হবে না আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। কোনো একটা মৃত লোক, পরলোকগত লোক, তাকে যদি আপনি হঠাৎ করে দেখেন আপনার মনেই পড়বে না যে এই লোকটা মারা গেছে, আপনি ভুলে গেছেন। তখন মনে হবে যখন, তখন অনেক দেরি হয়ে গেছে, তখন আপনি কেঁপে যাবেন যে আরে ও তো মারা গেছে অনেক পরে। ঠিক এইভাবে ঘটনাগুলো ঘটে, আর যাদের সাথে ঘটে তারা জানে। আর দেখুন এগুলো ঘটে না এমনভাবে, সবার সাথে ঘটে না, সব সময় ঘটে না। স্থান, কাল, পাত্র, সময়, অর্থাৎ আপনি কে, আপনি কোন রাশির জাতক বা জাতিকা, আপনি কোথায় যাচ্ছেন, সময়টা কখন, আপনি যেখানে যাচ্ছেন সেখানে প্রিভিয়াস কোনো ইনসিডেন্ট হয়েছিল কিনা, এগুলো অনেক কিছুর পরে এগুলো নির্ভর করবে। সুতরাং ওই আমি ভূত দেখবো ওই মানে ভরা শ্মশানে দাঁড়িয়ে থাকলেও দেখা যাবে না। ভগবানের দেখা পাওয়া যায়, এরকম করে দেখা পাওয়া যায়? দেখা পাওয়া যায় না। একজন লিখেছিল যে আমি 72 দিন একটা স্কুল প্রেমিসেসের বাংলোতে একা ছিলাম, আমি কোনোদিন কিছু দেখিনি, ঠাকুর আছেন। তাই বললাম যে ঠাকুর আছেন আপনি বলছেন, তাহলে ঠাকুরকে আপনি দেখেছেন? আপনি প্রমাণ দিন যে ঠাকুর আছে, আপনি প্রমাণ দিন যে ঠাকুর আছে। আমি আপনাকে 1000টা প্রমাণ দিয়ে দেবো যে অলৌকিক কাহিনী আছে, এবং তাদের সাথে ইন্টারাক্ট করিয়ে দেবো, আমার কাছে তথ্য প্রমাণ আছে। যে ছেলেটা, সঙ্গীতার যে স্বামী যে মারা গেছিল, আপনাদের ঘটনাটা বলেছি কিনা জানি না, যে সুইসাইড করেছিল, গলায় দড়ি দিয়েছিল, তার ছবি, তার ওই ওয়ার্ডরোবে রাখা জুতো, জামার সব কিছুর ছবি সে আমাকে পাঠিয়েছিল। সুতরাং এভিডেন্স নিয়ে আমি কাজ করি। যে আলটপকাটা বলে দিয়ে গেলাম, আমি আলটপকা কথা বলি না, উইথ এভিডেন্স। যদি আপনার মনে হয় সেই পার্টির সাথে আমি সরাসরি ইন্টারাক্ট করে দেবো যে এই ঘটনা ঘটেছিল কি না, আমি ছবি দেখিয়ে দেবো, তার ব্যবহার করা জুতো, জামা, তার ঘড়ি, তার ওয়ার্ডরোবে রাখা আছে, তার ছবিটা। আমি বলেছিলাম কিনা জানি না ঘটনাটা, আমি যদি না বলে থাকি আমি বলে দেবো, ঠিক আছে, অন্য সময়। তো এইভাবেই ঘটনাগুলো ঘটে, তো সবার সাথে ঘটে না। কারণ আমি একটা ওই প্রাথমিক একটা ঘটনা বলেছিলাম, তাহলে একদিন বলেছিল, পরের দিন আমাকে মেসেজ করেছিল সে বাথরুমে যেতে পারছে না, বলুন কি ঝামেলা। আমি কেন বাথরুমে যেতে পারছেন না কেন, কী হয়েছে? তো বলছে না কালকে আপনি যে ঘটনাটা বলেছিলেন না, আমি না বাথরুমে যেতে পারছি না, মনে হচ্ছে বাথরুমের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। আমি এই সর্বনাশ, এ তো বহুত ঝামেলা, আপনি তো আমাকে কেস খাইয়ে দেবেন। এই বাথরুমে যেতে পারছেন না ঘটনা শুনে, তাহলে শুনবেন না, দরকার নেই। তা বাথরুমের সামনে যে দাঁড়িয়ে আছে তাকে জিজ্ঞেস করুন আপনি কে, কিংবা কী চাই। এত ভয় পেলে চলে নাকি? এগুলো হয় নাকি সবসময়? এগুলো সবসময় হয় না, যখন যখন হঠাৎ হঠাৎ ঘটে যাবে এগুলো ঘটনাগুলো, চট করে ঘটে যাবে, কিছুই বুঝতে পারবেন না। আর এমনভাবে ঘটে যাবে, কোনো মৃত মানুষকে দেখলে পরে আপনি তাকে দেখছেন, আপনি তার সাথে কথা বলবেন, মনেই করতে পারবেন না যে ও মারা গেছিল। আবার কেউ মানে যেন স্টিল অ্যালাইভ বসে আছে, মৃত লোক, তাকে দেখেছেন, দেখে অথচ তার কোনো ডিপার্কেশন হয়নি, তার কোনো শরীর খারাপ হয়নি, কিছু হয়নি, ডাইজেস্ট করে নিয়েছেন। অর্থাৎ তার ইয়ের পাওয়ারটা বেশি আছে, নিশ্চয়ই কিছু একটা আছে, ওই অ্যাস্ট্রোলজির যে বলেছিলেন। তো এইভাবে ঘটনাগুলো হয়, ওই প্যারানর্মাল অ্যাক্টিভিটি, তারপরে অমুক তো কোনো হোটেলে এই ঘটনা ঘটে। আমি তো হোটেলের ঘটনা বললাম, আরও আছে, দার্জিলিংয়ের ক্লক টাওয়ার, ভুটানের পারো, সব কাহিনিগুলো আমার এখানে আছে, ঠিক আছে। আমি এখনও তো অত রিড করিনি। আর দেখুন এক একটা দিন হয় না, মানে ওই মৌ যখন আমাকে বলেছিল গত মঙ্গলবারে এত শরীর খারাপ ছিল, সোমবার আমাকে আসার কথা, দাবাই তুমি আসছো, তো আমি পোস্ট করে দিয়েছি। তা আমি তখন ওই ভিটামিন ক্যাপসুলকে আমি বলছি বনু আজকে ছেড়ে দেয়, আজকে ছেড়ে দাও, আমি কালকে বলবো। তা পরের দিন ফিট হয়ে গেছিলাম, পরের দিন আমি এসেছিলাম, এসে বলেছিলাম, ঠিক আছে। তা ওই রকম হয়, ওই অত রাত জেগে। আর দেখুন যারা কাহিনী পাঠাবে, ধরুন কারোর জীবনে, তার জীবনে ঘটে গেছে, এখন দেখুন ওই কোয়ারেন্টাইনের মধ্যে কোনো নেতা নেত্রী এসে মুখে খাবার তুলে দেবে না, কাজটা আমাদের নিজেদের করতে হবে, আমাদের নিজেদের অন্ন নিজেদের জোগাড় করতে হবে। তাহলে কারোর ব্যবসা আছে, কারোর প্রাইভেট চাকরি আছে, তারা তো সেখানে যাবেন, কাজটা সেরে এসে
তারপরে তারা রাত্রিবেলা ফ্রেশ হয়ে তারা বসেন, ওই কাহিনিটাকে সেন্ড করতে লাগেন। কেউ ভয়েস ক্লিপ করেন, কেউ মেসেজ করেন, আবার কেউ টাইপ করেন। তাহলে ফলে হয় কি, তিনি করছেন, আমি শুতে যাই কী করে, আমাকে বসে থাকতে হয়। সেদিকে ওই সত্যি ভূতের গল্প গ্রুপে 3:30-র সময় রাজকুণ্ডু আমাকে বলছে, দাদা এত রাত জাগবেন না, হট করে শরীর খারাপ হয়ে যাবে। এখনও জেগে আছেন? আমি দেখছি ও অনলাইন হয়ে আছে। তা আমি বললাম, না কাহিনিগুলো ঢুকছে, নিচ্ছি আমি কাহিনিগুলো। তা এইগুলো মানে সত্যি ঘটনা, এগুলো আপনি বিভিন্ন পোস্টের মাধ্যমে তুলে আনতে হয় এগুলো। এতে আবার অনেকে বিরক্ত হন, হ্যাঁ কেন আপনি জানতে চাইছেন, কেন আপনি, তাহলে আপনি জানতে চান, আপনাকে দেখি তো আপনাকে শেয়ার করে কিনা। আমি একটা প্রশ্ন করেছিলাম সত্যি ভূতের গল্পে, একটা পোস্ট দেখুন, যে আপনি কোথাও বেড়াতে গিয়ে ভয় পেয়েছেন? তো দেখুন ওইখানে প্রায় 400-500 কমেন্ট পড়ে গেল। এবার কেউ বলছে হ্যাঁ পেয়েছি, হ্যাঁ পেয়েছি, আমি সেখানে রিপ্লাইতে যাইনি। ধরুন একজন লিখলেন, কোনো একজন সিস্টার লিখেছেন যে 3-4 বার আমার এরকম মানে অভিজ্ঞতা আছে। ওই রিপ্লাইতে আমি ঢুকে গেলাম। ঢুকে গিয়ে আমি বললাম যে সিস্টার কি হয়েছিল, যদি আপনার আপত্তি না থাকে, যদি আপনার আপত্তি না থাকে আপনি বলতে পারেন, কারণ আমি লাইভ করি, আমি বলি, যদি আপনার আপত্তি। এইটা অনেক লোক বিরক্ত হয়ে যায়। হ্যাঁ আপনি বলুন, আরে মশাই কাহিনিগুলোকে নিয়ে আমি ভেজে খাবো না, আমি পাবলিশার্সের ব্যবসা করি না বই ছাপাই, কাহিনিগুলো তো আমি গ্রুপে শেয়ার করি আপনাদের শোনানোর জন্য, আপনাদের বলি। তাহলে আপনি শুনুন কি বলে, আপনাকে বলে নাকি আপনি দেখুন। এবার একজন জবাব দিয়েছে, বলছে না আমি তো শম্ভু মুখার্জিকে বলে দিয়েছি, তো উনি লাইভে বলবেন, তখন শুনে নেবেন। তো দেখুন কোনো মহিলাকে তার ইনবক্সে আসতে বলা যায় না, এটা তো একটা অশোভনীয় মানে ব্যাপার। আমি তো চট করে কাউকে বলে আপনি আমার ইনবক্সে আসেন। এবার যদি কেউ বলেন যে আমি আপনাকে কাহিনিটা কীভাবে বলবো, আমি বলবো সিস্টার আমি আপনাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করছি, আপনি একটু অ্যাকসেপ্ট করুন। করলে পরে তখন মেসেঞ্জারে এসে আমি বলি আপনার কিসে সুবিধা হবে আপনি বলুন, আপনি কি লিখে করবেন, লিখতে যদি অসুবিধা হয় আপনি ভয়েস মেসেজ পাঠান, ওই অডিও ক্লিপে আমি শুনে নেবো, ওটা শুনতে সুবিধা হয়, বারবার শুনলে আমার মুখস্থ থাকবে। ঠিক এইভাবে। তো আমি তো কাহিনী বিক্রি করি না, আমার তো অন্য কাজ আছে নাকি, আমি তো ঘটনাগুলো সত্যি ঘটনা জানার জন্যে আসি। আচ্ছা আজকে 10:15, ঠিক আছে, 9:10, 10:15, 1 ঘন্টা। আজকে চলি, কেমন লাগলো বলবেন। আমি সত্যি কথা, আমি খুব ভালো অডিয়েন্স, আমি মানে ভালো মানে এত যে একটা গ্রুপে সদ্য গজিওর একটা গ্রুপে এত কমেন্ট হয়, আমি আমার ধারণা ছিল না। আমি এর আগেও করে গেছি, তখনও দেখেছি সবাই খুব মানে এত ভালো অডিয়েন্স আমি পাইনি। আমি বড় গ্রুপে বলি তো অনেকে আসেন, ওই ভিউজ অনেক হয়, ওই অনেকে ওই দেখেন কিছুটা সুইপ করে কিছুটা চলে যায়। তা আমার ঘটনাগুলো তো সব ইউটিউবে আছে, যেগুলো ইউটিউবে রয়েছে, কারণ যদি লিঙ্ক লাগে বলবেন আমি দিয়ে দেবো। পরপর সবগুলো ঘটনা আমার অভিজ্ঞতা আছে, আমার আত্মীয় স্বজনের গ্রুপের সদস্যদের সবার, মানে পরপর মানে 12তম এপিসোড চলে গেছে, 12-13তম। তবে আমি যদি কারো লাগে বলবেন, আমি দিয়ে দেবো ওগুলো, কোনো আমার তো এ করে কোনো লাভ নেই, আপনারা শুনতে পারবেন ঘটনাগুলো, সবগুলো আছে, ঠিক আছে। আর আমি ফিকশনাল ঘোষটরি বলি না, ওগুলো বলে কোনো লাভ নেই। সে বেনুবাবু অমুক বাড়ির দিকে যাচ্ছিলেন, সেখান থেকে একটা আওয়াজ আসলো, অমুক আসলো, এগুলো হয় না, ফালতু জিনিস এগুলো, গাল ফলানো গল্প বলে কোনো লাভ নেই, ঠিক আছে। অরিজিনাল ঘটনা জানুন, বাস্তব ঘটনা জানুন, কারোর জীবনে কী ঘটে গেছে সেইটা একদম ফেস টু ফেস, ঠিক এই ঘটনাটা ঘটেছিল, কত সালে ঘটেছিল, কী ছিল, নাম কি তার। তবে অনেক সময় হয় কি, কিছু কন্ট্রোভার্সিয়াল কেস থাকে, তারা নামটা বলতে চান না, পারিবারিক ব্যাপার, তা আমি সেই জন্য বলে দিই আগের থেকে বাধ্য। এখানে তো আমি সবার নাম বলে দিলাম, আপনারাও শুনলেন, দেখে নেবেন। আমি ওই যাদের ঘটনা বললাম নতুন, তাদের আমি অ্যাড করে দেবো গ্রুপে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে তার থেকেই জানতে পারবেন যে ঘটনাটার সত্যতা কতটা, ঠিক আছে। তাহলে আজকে মৌ বাই বাই, শুভরাত্রি। কে কি লিখছে দেখি, খুব খুব ভালো লাগলো কাকু আমাকে। আচ্ছা সে পেঁয়াজি ভাত দিল কোথায়, তাকে তো দেখতেই পেলাম না। বলছে পেঁয়াজি ভেজে নিয়ে আসবো, এ করবো, আর সেই দিদি কোথায়? বলে আজকে গালে হাত নেই, আজকে হাতের নাড়াচাড়া নেই, আজকে থুতনিতে হাত। কোথায় সে দিদি? খুব ভালো, খুব রসিক, খুব ভালো বলে, চমৎকার, দারুণ। এরকম অডিয়েন্স পাওয়া যায় না, দারুণ। এখানে তো মণিদীপা আছে, অনুশ্রী আছে, শম্পা মুখার্জি, চিনি শম্পা মুখার্জি, মেঘা বাসু। ওরে বাবা, কি হলো কি মেঘা বাসু সিস্টার, কি ভয় লাগলো?
খুব খুব ভালো লাগলো। আপনি ভালো থাকবেন, আপনারা সবাই ভালো থাকুন, সবাই ভালো থাকুন, সবাই নীরব থাকুন। সময়টা খারাপ। হ্যাঁ, উপলা গোস্বামী সব লাইভে আসে, সব অ্যাড করেছি এই গ্রুপে। মৌ কোথায়? মৌ কোথায়? মৌকে দেখা যাচ্ছে না কেন? দাদাভাই আছি বলে কোথায় চলে গেল? আচ্ছা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আসবো। এখন ওই 8-10 দিন করবো না, তবে তার মধ্যে মৌয়ের টান চলে আসবে, মৌ পেয়ে যাবে। হ্যাঁ, বলে দেবো নতুন ঘটনা আসলে। খুব খুব ভালো লাগলো, আবার আসবেন, শুনবো। শুভ রজনী। হ্যাঁ দিদি, শুভ রজনী। ভালো থাকুন, ভালো থাকবেন। হ্যাঁ, খুব ভালো থাকবেন। আপনাদের ভালো লাগার জন্যই তো আমি আসি। আমি সত্যি ঘটনাগুলো বলি, এগুলো কারোর জীবনে ঘটে গেছে, ঠিক আছে? এগুলো আমার ঘটনা না। হ্যাঁ, আমি তাদের নাম ধাম সব বলে দিই। খালি রাস্তার নামটা বলি না, তাহলে ওটা কী হয়ে যান তো, ওই হান্টেড প্লেস হয়ে যায়। অনেকে জিজ্ঞাসা করে যাবে, ফেসবুকের দৌলতে তো সবাই ও জায়গায় থাকে, ওই জায়গায় থাকে, নানা রকম। ওই জন্য আমি ঠিক ওই স্পটটা বলি না। আর হোটেলের নাম যেগুলো বললাম, যদি কারোর জানার ইচ্ছে থাকে ইনবক্সে আসুন, বলে দেবো। হোটেল বা ওই হসপিটাল যেটা বললাম, যেখানে ওই নাইট গার্ড দাদা দেখেছিল, ঠিক আছে? আচ্ছা, সবাইকে নমস্কার, আজকে শুভরাত্রি, বাই। ভালো থাকুন সবাই। হ্যাঁ, দেখা হবে আবার।